ভেক্টর অধ্যায়ের কনসেপ্ট ক্লিয়ার করার জন্য এখানে যে সংজ্ঞাগুলো দেখতে পাচ্ছ এই সংজ্ঞাগুলো বুঝে পড়া অত্যন্ত জরুরি। তাই আমি এই প্রত্যেকটি সংজ্ঞা বিস্তারিতভাবে সহজ করে তোমাদের একটি ক্লাসের মধ্যে বুঝিয়ে দেব। সুপ্রিয় শিক্ষার্থী, আমি খন্দকার মোহাম্মদ শাহ আলম ফিজিক্স শিখি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি ভেক্টর অধ্যায়ের আমাদের প্রথম লেকচার। প্রথমেই আমরা আলোচনা করব এখানে যে সংজ্ঞাগুলো দেখতে পাচ্ছ। প্রথম যে সংজ্ঞাটি আছে অবস্থান ভেক্টর নিয়ে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথমেই শিখব অবস্থান ভেক্টর। অবস্থান ভেক্টর শেখার আগে একটু তোমাদেরকে আমি মনে করিয়ে দিতে চাই ত্রিমাত্রিক প্রসঙ্গ কাঠামো এবং ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থার সাথে। তোমাদের নিশ্চয়ই মনে আছে যে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা হচ্ছে, ধরো এখানে একটি মাছি উড়ে বেড়াচ্ছে, তো আমি মাছিটির অবস্থানকে যদি বর্ণনা করতে চাই তাহলে ত্রিমাত্রিক কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থার সাহায্যে আমি এই মাছিটির অবস্থান প্রকাশ করতে পারব। কিভাবে? আমাদেরকে প্রথমে একটি স্থানাঙ্ক ব্যবস্থা তৈরি করতে হবে বা প্রসঙ্গ কাঠামো তৈরি করতে হবে। স্ক্রিনে দেখতে পাচ্ছ তোমরা তিনটি পরস্পর লম্বভাবে অক্ষ, এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষ, এই তিনটি অক্ষ পরস্পরের সাথে পরস্পর লম্বভাবে আছে এবং এই তিনটি অক্ষ যে বিন্দুতে মিলিত হচ্ছে এই বিন্দুটি হচ্ছে আমাদের প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দু। এখন এই মূল বিন্দুর সাপেক্ষে আমরা এই মাছিটির অবস্থান খুব সহজেই প্রকাশ করতে পারি স্থানাঙ্কের সাহায্যে। যেমন আমরা এই মূল বিন্দু থেকে ধরো এই মাছিটির পজিশনে যাওয়ার জন্য প্রথমে আমরা এক্স অক্ষের দিকে ধরো আমি 2 একক গেলাম, 1 একক 2 একক। এখন 2 একক যাওয়ার পর কিন্তু আমি মাছিটির অবস্থানে পৌঁছাইনি। আমাকে এবার ওয়াই অক্ষের দিকে যেতে হবে 1 একক এবং 2 একক। এখনও কিন্তু আমরা মাছিটির অবস্থানে পৌঁছাতে পারিনি। এখন আমাকে মাছিটির অবস্থানে পৌঁছানোর জন্য আমাকে যেতে হবে জেড অক্ষ বরাবর ধরো 3 একক। তাহলে দেখো আমরা এই যে তিনটি স্থানাঙ্ক, এক্সের দিকের একটি স্থানাঙ্ক, ওয়াইয়ের দিকের একটি স্থানাঙ্ক এবং জেডের দিকের একটি স্থানাঙ্ক, এই তিনটি স্থানাঙ্কের সাহায্যে 2, 2 এবং 3, এই তিনটি স্থানাঙ্কের সাহায্যে আমরা কিন্তু এই মাছিটির অবস্থানটাকে শনাক্ত করতে পারলাম। তো এই যে পদ্ধতিটা, এটি হচ্ছে আমাদের ত্রিমাত্রিক কার্টেসীয় স্থানাঙ্ক পদ্ধতি এবং এই প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে এই স্থানাঙ্কগুলোর সাহায্যে আমরা এই মাছিটির অবস্থানটাকে বর্ণনা করতে পারি। এটির সাথে আমরা মোটামুটি মনে হয় সবাই পরিচিত। এখন অবস্থান ভেক্টর হচ্ছে আমরা এই স্থানাঙ্কের সাহায্যে এটিকে প্রকাশ না করে আমরা যদি সরাসরি প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দু থেকে এই মাছিটির অবস্থানকে একটি ভেক্টর দ্বারা প্রকাশ করতে চাই তাহলে সেটি কিভাবে করা যেতে পারে? তো এটি খুব সহজেই করা যেতে পারে। দেখো, প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দু থেকে আমরা একটি ভেক্টর অঙ্কন করব। সেটি হচ্ছে ভেক্টরটির পাদবিন্দু থাকবে প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুতে আর শীর্ষবিন্দু থাকবে হচ্ছে মাছিটির অবস্থানে। এখানে বিশেষভাবে উল্লেখ্য, আমি এখানে মাছিটিকে একটি বিন্দু বস্তু হিসাবে কনসিডার করছি, অর্থাৎ একটা বিন্দুর অবস্থানকে নির্দেশ করছি আমরা। ঠিক আছে, এটা একটু মাথায় রাখবে। আমরা একটা বিন্দুর অবস্থানকে নির্দেশ করছি কার সাপেক্ষে? প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে। তাহলে প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে তোমরা ভালো করেই জানো যে একটা ভেক্টরের একটা পাদবিন্দু থাকে, একটি শীর্ষবিন্দু থাকে। তো পাদবিন্দুটা দিতে হবে হচ্ছে প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুতে আর শীর্ষবিন্দুটা দিতে হবে হচ্ছে তুমি যে বিন্দুটির অবস্থানকে প্রকাশ করতে যাচ্ছ বা যে বিন্দুটির অবস্থানকে বর্ণনা করতে যাচ্ছ ভেক্টরটির শীর্ষবিন্দু থাকবে হচ্ছে সেই বিন্দুতে। তাহলে এখানে দেখো যে ভেক্টরটি তৈরি হচ্ছে এই ভেক্টরটি হচ্ছে আমাদের অবস্থান ভেক্টর। একটা ভেক্টরের মানে আমরা যখন কোনো একটা রাশিকে প্রকাশ করি তার একটা মান এবং দিক, ভেক্টর মানেই তো তার দিক প্রকাশের প্রয়োজন, শুধু মান দিয়ে এটাকে প্রকাশ করা যাবে না। যেমন আমি একটা উদাহরণ দিই, মনে করো এই ভেক্টরটার মান যদি হয় 5 একক,
তাহলে তোমাকে কিন্তু শুধু 5 একক বলে দিলে তুমি ক্লাসিটির অবস্থানে পৌঁছাতে পারবে না, কারণ 5 একক এই মূলবিন্দু থেকে কিন্তু অসংখ্য জায়গায় হতে পারে 5 একক। সো আমাকে কিন্তু বলে দিতে হবে 5 একক কোন দিকে। আমাকে মান এবং দিক এই দুটো মিলেই কিন্তু তৈরি হচ্ছে একটা ভেক্টর, তাই তো? তাহলে এই যে ভেক্টরটা তৈরি হচ্ছে মান এবং দিক নিয়ে, কার সাপেক্ষে? প্রসঙ্গ কাঠামোর মূলবিন্দুর সাপেক্ষে। তো এটি হচ্ছে আমাদের অবস্থান ভেক্টর। আশা করি এই চিত্রের সাহায্যে তোমার একদম কনসেপ্ট ক্লিয়ার। যে অবস্থান ভেক্টর এটাকে সংজ্ঞা দিতে পারো এভাবে যে প্রসঙ্গ কাঠামোর মূলবিন্দুর সাপেক্ষে অন্য কোনো একটি বিন্দুর অবস্থান যে ভেক্টর দ্বারা নির্দেশ করা যায় সেটি হচ্ছে অবস্থান ভেক্টর। আচ্ছা, তাহলে আশা করি তোমরা অবস্থান ভেক্টরটি বুঝতে পেরেছ। আমাদের পরের সংজ্ঞাটা ব্যাখ্যা করব আমরা হচ্ছে একক ভেক্টর। একটু নাম থেকেই প্রথমে একটু ধারণা নেওয়ার চেষ্টা করি আমরা। একক মানে কি? মানে এক, অর্থাৎ তুমি এটি মোটামুটি ধরেই নিতে পারো যে একক ভেক্টর হচ্ছে যে ভেক্টরের মান এক, মানে নামের থেকেই আমরা মোটামুটি অনুমান করতে পারছি এটি। এবার একটু ব্যাখ্যায় আসি। একটা ভেক্টর মানেই একটু আগে বলেছি আমি, তার একটা পাদবিন্দু থাকবে, তার একটা শীর্ষবিন্দু থাকবে। তো এখানে দেখো এই ভেক্টরটির একটা মান আছে, ধরো এই ক্ষেত্রে 3 একক, 1 2 3। তো আমরা মানটাকে আর সংখ্যা দিয়ে না প্রকাশ করি। আমরা যদি এই ভেক্টরটাকে খাতায় লিখতে চাই তাহলে তোমরা জানো একটা অক্ষর দিয়ে যখন কোনো ভেক্টরকে প্রকাশ করি আমরা, তখন তার মাথার উপর তীর চিহ্ন দিয়ে আমরা এই ভেক্টরটাকে রিপ্রেজেন্ট করি। তো এ হচ্ছে একটা ভেক্টর, সাপোজ এটা হচ্ছে একটা ভেক্টর, ভেক্টর হচ্ছে এ ভেক্টর। তো এটার একটা মান আছে, এটার একটা দিক আছে। তো আমরা মান প্রকাশ করি হচ্ছে ওই অক্ষরটা শুধু তীর চিহ্ন বাদে যদি লিখি তাহলে এটি হচ্ছে ভেক্টরটার মান নির্দেশ করছে। তাহলে দিক কী দিয়ে প্রকাশ করব? দিক দেখো এখানে শুধু দিক প্রকাশ করার জন্য এই যে এ দিয়ে হ্যাট দিচ্ছি আমি, এটির যে বৈশিষ্ট্যটা হতে হবে সেটা হচ্ছে এটার মান হতে হবে 1। মানে এটার মান যদি 1 না হয় তাহলে কিন্তু এই মানটাকে গুণ হয়ে মানটা চেঞ্জ হয়ে যাবে। তার মানে এই যে আমি পাশে যেটুকু লিখেছি এটা কিন্তু শুধুমাত্র দিক বোঝানোর জন্য আমি বোঝাচ্ছি যে এটা কোন দিকে সেটা বোঝানোর জন্য একটা চিহ্ন ব্যবহার করেছি। সো এটি হচ্ছে আমাদের একক ভেক্টর। কার দিকে? এ ভেক্টরের দিকে। ভেক্টরটার মান ছিল এ আর দিক হচ্ছে এইটা। এটা দ্বারা কি বোঝাচ্ছি? যে এই মূল ভেক্টরটার দিকে। যেমন দেখো আমি এই যে 1 একক যদি নিই এখান থেকে, তাহলে এই 1 একক যে ভেক্টরটা তৈরি হচ্ছে এই 1 একক ভেক্টরটাই হচ্ছে এ হ্যাট। এটা হতে পারে, এখানে 1 একক হতে পারে, এটা 1 একক হতে পারে। অর্থাৎ এই ভেক্টরটার দিকে একটা ভেক্টর যার মান হচ্ছে 1, এটি হচ্ছে একক ভেক্টর। তো এটা কিভাবে পাওয়া যেতে পারে? দেখো এটাকে যদি আমি একটু রিঅ্যারেঞ্জ করে লিখি তাহলে আমরা এ হ্যাটকে লিখতে পাচ্ছি এ হ্যাট ইকুয়াল টু হচ্ছে আমরা এ ভেক্টরকে যদি তার মান দিয়ে ভাগ করি, তাহলে লক্ষ্য করো কোনো একটা ভেক্টরকে যদি তার মান দিয়ে ভাগ করা যায় তাহলে এই উপরের মান আর নিচের মান কাটাকাটি করে কি থাকে? 1 থাকে। তাহলে কি থাকলো? শুধু দিক থাকলো। তার মানে একক ভেক্টর হচ্ছে জাস্ট মানের দিক থেকে 1 হবে এবং একটা দিক প্রকাশ করবে। কোন দিক প্রকাশ করবে? যে ভেক্টরটার একক ভেক্টর নিব আমরা ওই ভেক্টরটার দিকে এটা দিকটাকে রিপ্রেজেন্ট করবে। আশা করি খুব সহজেই বুঝতে পেরেছো ব্যাপারটা। এটির আরও সামনে আমরা বিস্তারিত ব্যাখ্যায় যাব। তো আমরা একক ভেক্টরের সংজ্ঞা কিভাবে দিব? এভাবে বলবো যে যে ভেক্টরের মান 1 একক তাকে একক ভেক্টর বলে। আর এই ভেক্টরটি কিভাবে পাওয়া যাবে? কোনো ভেক্টরকে যদি তার মান দিয়ে ভাগ করো তাহলে ওই ভেক্টরটার দিকে একটি একক ভেক্টর পাওয়া যাবে। বিশেষভাবে উল্লেখ্য, এই ভেক্টরটার মান 0 হওয়া যাবে না, কারণ আমরা জানি 0 দিয়ে কোনো কিছুকে ভাগ করলে এটি অসংজ্ঞায়িত হয়ে যায়। সো আমাদের এটি 0 ভেক্টর হওয়া যাবে না, অর্থাৎ একটা মান, মানে এটা সঠিক ভেক্টর হতে হবে, মান থাকতে হবে। আচ্ছা, তাহলে এইটা হচ্ছে আমাদের একক ভেক্টর। এবার খুবই ইম্পর্টেন্ট একটি সংজ্ঞায় আসবো আমি, সেটি হচ্ছে আয়ত একক ভেক্টর। আয়ত একক ভেক্টর, দেখো আমরা অলরেডি কিন্তু একক ভেক্টরের সাথে পরিচিত হলাম। নাম শুনেই বুঝেছি যে একক ভেক্টর হচ্ছে যার মান হচ্ছে 1। তাহলে স্যার আয়ত একক ভেক্টর আবার কি জিনিস? একটা শব্দ নতুন যুক্ত হচ্ছে, আয়ত। এটা কি? তো এটা দেখো ছোট্ট একটা ইনফরমেশন জানা থাকলে তোমার এই বিষয়টা খুব সহজে তুমি মনে রাখতে পারবে। সেটি হচ্ছে এই যে কার্টেশীয় স্থানাঙ্ক ব্যবস্থার আরেক নাম হচ্ছে
আয়তাকার স্থানাঙ্ক ব্যবস্থা। তো আমরা অলরেডি দেখেছি যে কার্টেশীয় স্থানাঙ্ক ব্যবস্থার এখানে যে তিনটা অক্ষ, এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষ, এই তিনটি অক্ষের ধনাত্মক দিকে, এখানে কিন্তু আবার এক্স এর ঋণাত্মক দিক আছে, ওয়াই এর ঋণাত্মক দিক আছে, জেড এর ঋণাত্মক দিক আছে। আমরা এটাকে ডিফাইন করব হচ্ছে এই তিনটি অক্ষের ধনাত্মক দিকে আমরা যদি তিনটি একক ভেক্টর বিবেচনা করি, তাহলে এই তিনটি একক ভেক্টরকেই বলা হচ্ছে আয়ত একক ভেক্টর। খুব সিম্পল, দেখো এক্স অক্ষের দিকে যে ভেক্টরটা, একক ভেক্টরটা, এটাকে আমরা আই দ্বারা সূচিত করব। ওয়াই অক্ষের দিকে যে একক ভেক্টর তাকে আমরা জে দ্বারা সূচিত করব, এবং জেড অক্ষের দিকে যে একক ভেক্টর তাকে আমরা কে দ্বারা সূচিত করব। সো এই আই জে কে এরাই হচ্ছে আমাদের আয়ত একক ভেক্টর। সংজ্ঞাটা কিভাবে বলবে? সংজ্ঞাটা বলবে হচ্ছে ত্রিমাত্রিক কার্টেশীয় স্থানাঙ্ক ব্যবস্থার ধনাত্মক এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষের দিকে যে তিনটি একক ভেক্টর বিবেচনা করা হয় তাদেরকে আয়ত একক ভেক্টর বলে। এবং এই আয়ত একক ভেক্টরগুলো এক্স অক্ষের দিকে আমরা নিব হচ্ছে আই লিখে মাথার উপর হ্যাট চিহ্ন দিব, এটা হচ্ছে এক্স অক্ষের দিকের একক ভেক্টর। জে লিখে মাথার উপর হ্যাট চিহ্ন দিলে এটি বোঝাবে হচ্ছে ওয়াই অক্ষের দিকের একক ভেক্টর, এবং কে লিখে মাথার উপর হ্যাট চিহ্ন দিলে এটি বোঝাবে হচ্ছে জেড অক্ষের দিকে একক ভেক্টর। তাহলে দেখো এটা হচ্ছে এক্স অক্ষের দিকে একক ভেক্টর, এটা হচ্ছে ওয়াই অক্ষের দিকে একক ভেক্টর, এটা হচ্ছে জেড অক্ষের দিকে একক ভেক্টর। এখন এটার মূলত এটা দিয়ে আমাদের আসলে যে কাজটা করব, আমি তোমাদের ছোট্ট একটা উদাহরণ দিই, আমরা পরে এটার ডিটেলসে যাব। ধরো আমি এখানকার একটা পজিশনকে আমি এই আইজেকের মাধ্যমে প্রকাশ করতে চাই। তো এই বিন্দুটাকে আমরা অবস্থান ভেক্টর তো একটু আগে শিখেছি যে প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দু থেকে সরাসরি আমি এই ভেক্টরটাকে প্রকাশ করতে পারি। সেটি না করে আমরা যদি এটাকে দুটা ভেক্টরের সমষ্টি রূপে লিখি, যেমন দেখো আমাদের এই বিন্দুতে যাওয়ার জন্য আমাকে এক্স অক্ষের দিকে যেতে হচ্ছে কতটুকু? 2 একক। আমাকে এক্স অক্ষের দিকে কত একক যেতে হচ্ছে? 2 একক। তাহলে এই 2 একক, 1 একক গেলে তো আই, তাহলে 2 একক গেলে কতটুকু? 2i। তাহলে আমি 2i, এটি কিন্তু একটা ভেক্টর, প্রসঙ্গ কাঠামোর এই যে মূল বিন্দু থেকে আমি এক্স অক্ষের দিকে যদি 2 একক আসি, তাহলে এই ব্যাপারটাকে আমি এভাবে রিপ্রেজেন্ট করব, 2 লিখে আই লিখব পাশে। আই হচ্ছে একক ভেক্টর, একের সাথে 2 গুণ দিলে এটার মান হয়ে গেল 2 একক, এবং নির্দেশ করবে এটি এক্স অক্ষের দিকে। কিন্তু আমি তো ওই পজিশনে যাইনি এখনও, তাহলে ওই পজিশনে যাওয়ার জন্য আমার আরেকটা ভেক্টর লাগবে। তো এবার যদি আমি ওয়াই অক্ষের দিকে 2 একক যাই, দেখো আমি যদি ওয়াই অক্ষের দিকে 2 একক যাই, তাহলে কিন্তু আমি যে বিন্দুটাতে পজিশনটাকে প্রকাশ করতে যাচ্ছিলাম সেখানে কিন্তু পৌঁছে গেছি। তাহলে এইটা হচ্ছে কত? 1 2, শুধু 1 একক গেলে হচ্ছে যে, যেহেতু 2 একক গিয়েছি, সুতরাং এটা হবে হচ্ছে, এটার সাথে আমরা যোগ দেব হচ্ছে 2j। তাহলে এই দুটা যোগ করলে দেখো এই ভেক্টর দুটো যোগ করলে আমরা এই যে প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দু থেকে অবস্থান ভেক্টর যেটা, সেটি পাচ্ছি। সো এইটাকে আমি যদি ধরে নিই এই ভেক্টরটা হচ্ছে এ ভেক্টর, তাহলে আমি লিখতে পারি এ ভেক্টর ইকুয়াল টু 2i প্লাস 2j। এটার মানে হলো আমার এই যে অবস্থান ভেক্টর, যেটার পাদবিন্দু হচ্ছে প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুতে, আর এটার শীর্ষবিন্দু হচ্ছে আমি যে বিন্দুটাকে প্রকাশ করতে চাই সেই বিন্দুতে, এই ভেক্টরটাকে আমরা আইজেকের মাধ্যমে সহজেই প্রকাশ করতে পারছি। বুঝতে পারছো ব্যাপারটা? তোমরা ফিজিক্সে ভেক্টর চ্যাপ্টার খুলেই দেখবা শুধু আইজেকের ছড়াছড়ি। এটি কী জিনিস মোটামুটি প্রাথমিক ধারণা নিশ্চয়ই পেয়ে গেছো। এটি তোমাদের ভয় পাওয়ার কিছু নাই। এই যে স্থানাঙ্ক, এই স্থানাঙ্কের সাথে তোমার এই যে এখানে এই বিন্দুটার স্থানাঙ্ক কত? 2 2। সো এই 2 এবং 2 এটার সাথে আই আর জে যুক্ত করে আমরা এটা যোগ করেই কিন্তু আমরা ভেক্টরটাকে তৈরি করতে পারছি। এটা নিয়ে আমি পরে আরও বিস্তারিত আলাদা একটা ভিডিওতে আলোচনা করব। তোমাদের প্রাথমিক একটা ধারণা দিয়ে রাখলাম। আমরা শুধু আজকে সংজ্ঞাগুলোকে শেখার চেষ্টা করছি। চলো আমাদের পরের সংজ্ঞায় চলে যাই। আচ্ছা, এখন আমরা দেখব হচ্ছে সরণ ভেক্টর। সরণ ভেক্টর
ডিসপ্লেসমেন্ট ভেক্টর। দেখো আমি শুরুতে তোমাদের যে চিত্রটা দেখাচ্ছিলাম যে একটা মাছি উড়ে বেড়াচ্ছে, ধরো মাছিটা যখন এই পজিশনে ছিল তখন তার একটা অবস্থান ভেক্টর ছিল প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দু থেকে, এবং সেটাকে যদি আমরা লিখি আর ইনিশিয়াল, মানে আর ইনিশিয়াল, এটি একটি অবস্থান ভেক্টর অর্থাৎ মাছিটির প্রাথমিক অবস্থান। এবার যদি মাছিটি উঠতে উঠতে এটি এখান থেকে এখানে সরে আসে, তাহলে তার অবস্থান ভেক্টর চেঞ্জ হবে। কি হবে এবার অবস্থান ভেক্টর? প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দু থেকে আমি যদি এটার অবস্থানকে প্রকাশ করি তাহলে নতুন আরেকটা ভেক্টর তৈরি হচ্ছে, সেটা হচ্ছে আর ফাইনাল। এটা ছিল আর ইনিশিয়াল, এটা হচ্ছে আর ফাইনাল। তাহলে এই যে দুটো অবস্থান ভেক্টর, এই দুটো অবস্থান ভেক্টরের যে পরিবর্তন, মানে শেষ অবস্থান ভেক্টর থেকে আদি অবস্থান ভেক্টর বিয়োগ করলে যে ভেক্টরটি পাওয়া যায় এই ভেক্টরটি হচ্ছে সরণ ভেক্টর। অর্থাৎ এই যে এখান থেকে এই পর্যন্ত এইটুকু হচ্ছে সরণ ভেক্টর। এটার একটি মান আছে এবং এটার একটা দিক আছে। মানটা হচ্ছে মাছিটা কতটুকু সরে গেছে, আর দিকটা হচ্ছে কোন দিকে সরে গেছে। সেটি পাবো কীভাবে? মাছিটি শুরুতে যে অবস্থানে ছিল সেটি হচ্ছে তার প্রাথমিক অবস্থান ভেক্টর, এবং মাছিটি ফাইনালি যেখানে গেল সেটি হচ্ছে তার চূড়ান্ত অবস্থান ভেক্টর। শেষ অবস্থান ভেক্টর থেকে আদি অবস্থান ভেক্টর বিয়োগ করলে যে ভেক্টরটি থাকতেছে সেই ভেক্টরটি হচ্ছে আমাদের সরণ ভেক্টর বা ডিসপ্লেসমেন্ট ভেক্টর। খুব সহজেই নিশ্চয়ই চিত্র দেখে বুঝতে পারছো। তো এইভাবে মাছিটি যেদিকেই সরে যাক না কেন, একটা জায়গা থেকে আরেকটা জায়গায় গেলে তার যে অবস্থান ভেক্টরের পরিবর্তন হচ্ছে, এইটার বিয়োগফলটাই হচ্ছে তোমার সরণ ভেক্টর। আচ্ছা, এরপরের সংজ্ঞায় আসো, শূন্য ভেক্টর বা নাল ভেক্টর। নাম শুনেই আসলে নিশ্চয়ই বুঝে গেছো যে ভেক্টরের মান শূন্য সেটি হচ্ছে শূন্য ভেক্টর। কোন ভেক্টরের মান শূন্য? দেখো শূন্য কীভাবে পাওয়া যাবে। দেখো আমি এখানে তোমাদের যে এক্সাম্পলটা দিচ্ছি, মনে করো একটি বস্তুকে দুজন ব্যক্তি এদিকে ধরো 2 নিউটন বলে টানছে, আরেকজন ব্যক্তি এখানে 2 নিউটন বলে তার বিপরীত দিকে টানছে। তো বস্তুটা কি হবে? একই পরিমাণ বলে যদি বিপরীত দিক থেকে টানে তাহলে তার উপর যে লব্ধি বলটা হবে সেটি শূন্য হবে। এই শূন্যটাকেও কিন্তু আমরা একটা ভেক্টর রূপে প্রকাশ করব। এটি খুবই গুরুত্বপূর্ণ, পরবর্তীতে তোমরা দেখবে। এই ভেক্টরটাই হচ্ছে আমাদের শূন্য ভেক্টর, অর্থাৎ যে ভেক্টরের মান শূন্য। এটি কিভাবে পাওয়া যেতে পারে? একই মানের দুটি ভেক্টরকে বিয়োগ করে পাওয়া যেতে পারে, অথবা একটি ভেক্টরের সাথে তার বিপরীত মানের ভেক্টরকে যদি যোগ করো তাহলেও তুমি শূন্য ভেক্টর বা নাল ভেক্টর পেতে পারো। এবং এই নাল ভেক্টরের ক্ষেত্রে যে দুটি বৈশিষ্ট্য মনে রাখবে সেটি হচ্ছে, নাল ভেক্টর বা শূন্য ভেক্টরের এটি কোনো সুনির্দিষ্ট দিক নাই, এটার মান শূন্য। এটির পাদবিন্দু এবং শীর্ষবিন্দু একই জায়গায়, মানে এটা আলটিমেটলি একটা বিন্দুতে পরিণত হবে, একটা বিন্দু। সো একটা বিন্দুর তো সুনির্দিষ্ট দিক নাই, এটার যেখানেই পাদবিন্দু সেখানেই শীর্ষবিন্দু, এবং এটার মান হচ্ছে শূন্য। এটাকে আমরা শূন্য ভেক্টর বা নাল ভেক্টর বলছি। আশা করি বুঝতে পেরেছো বিষয়টি। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা দেখব হচ্ছে সমভেক্টর বা সমান ভেক্টর। মানে দুটি ভেক্টরকে কোন সিচুয়েশনে তুমি বলতে পারো যে দুটো ভেক্টর সমান, কি কি ক্রাইটেরিয়া থাকতে হবে তাদের মধ্যে, যেটি হলে তুমি দুটো ভেক্টরকে সমান বলতে পারো। এখানে চিত্রে তোমরা দুটো ভেক্টরকে দেখতে পাচ্ছ। তো এদেরকে সমান হওয়ার জন্য এখানে স্ক্রিনে প্রদর্শিত এই যে 3টি বৈশিষ্ট্য আমি লিখে দিয়েছি, এটা একটু নোট করে নিবা তোমরা। এই 3টি বৈশিষ্ট্য থাকলেই আমরা বলতে পারবো যে ভেক্টর দুটি সমান। কি? প্রথমটা হচ্ছে একই জাতীয় বা সমজাতীয়। মানে হচ্ছে এই ভেক্টরটা যদি হয় বল, এটা হতে হবে বল। মানে বলের সাথে বেগের তুলনা করা যাবে না, মান যতই সমান হোক, দিক যতই একই হোক, আমাদের দুইটা ভেক্টর হতে হবে একই জাতীয়। তারপরে যে বৈশিষ্ট্যটা আমরা জানি, একটা ভেক্টর মাত্রই তার একটা মান এবং তার একটা দিক প্রকাশ করতে হয়। তাহলে সমান হতে হলে তাদের মান সমান হতে হবে এবং দিক একই দিকে হতে হবে। তাহলে সমজাতীয় দুটি ভেক্টরের তুমি এভাবে সংজ্ঞা দিতে পারো যে সমজাতীয় দুটি ভেক্টরের মান সমান হলে এবং একই দিকে ক্রিয়া করলে তাদেরকে আমরা বলতে পারি সমান ভেক্টর বা সমভেক্টর। আশা করি
সমভেক্টর ব্যাপারটা বুঝতে পেরেছো। সমভেক্টর যদি বুঝে থাকো তাহলে বিপরীত ভেক্টরটা তুমি সহজেই বুঝে যাবা। বিপরীত ভেক্টর বা ঋণাত্মক ভেক্টর, একটা ভেক্টরকে, এটি কিন্তু খুবই কাজে লাগবে আমাদের সামনে। একটা ভেক্টরকে যখন ঋণাত্মক ভেক্টর বানানোর দরকার হবে তখন তোমার কাজ হচ্ছে, একটু আগে আমরা দেখেছি তিনটি বৈশিষ্ট্য, সমজাতীয় হতে হবে, মান সমান হতে হবে, সমান ভেক্টরের ক্ষেত্রে দিক একই দিকে হতে হতো, বিপরীত ভেক্টরের ক্ষেত্রে দিক হবে হচ্ছে বিপরীত দিকে। অর্থাৎ তুমি একটা ভেক্টরকে যদি মান ঠিক রেখে জাস্ট তাকে উল্টা দিকে ঘুরায় দাও, মনে করো যে আমার এই কলমটা, এটা যেদিকে আছে, আমি যদি এটার দিকটাকে ঘুরাই দিই তাহলে কলমটার তো দৈর্ঘ্য আর ছোটো বড়ো হচ্ছে না, মান তো ঠিকই থাকতেছে, শুধু দিকটা উল্টা দিকে হয়ে গেল। তাহলে আমরা বলবো যে আগের যে ভেক্টরটা, এটা যে ভেক্টর, এটা হচ্ছে তার ঋণাত্মক ভেক্টর। অর্থাৎ 180 ডিগ্রি কোণে যদি ঘুরিয়ে দিই আমরা কোনো ভেক্টরকে, তাহলে সেটি হয় হচ্ছে তার পূর্বের যে ভেক্টরটা তার ঋণাত্মক ভেক্টর। আচ্ছা, তাহলে দেখো আমরা বিপরীত ভেক্টর বা ঋণাত্মক ভেক্টর এটাকে সংজ্ঞা দিতে পারো এভাবে, যে সমজাতীয় দুটি ভেক্টরের মান সমান কিন্তু দিক বিপরীত, তাদেরকে বলা হয় বিপরীত ভেক্টর বা ঋণাত্মক ভেক্টর। সমরৈখিক বা সমরেখ ভেক্টর, তো এটার সংজ্ঞা দেখে তোমাদের এই নাম থেকেই বুঝতে পারছো একই রেখা বরাবর ক্রিয়া করবে। সমরেখ মানে হচ্ছে একই রেখা বরাবর, তো এটা নিয়ে আমাদের কোনো সংশয় নাই যে এটা একই রেখা বরাবর, সো এরা সমরৈখিক ভেক্টর। ঝামেলা হয় হচ্ছে আমি যখন বলবো যে এই দুটা ভেক্টরের সাথে এটিও সমরৈখিক ভেক্টর, তখন তুমি বলে বসবা স্যার কেন, এটা তো একই রেখা বরাবর না, এটা তো এই রেখা বরাবর আর এটা হচ্ছে নিচের যে রেখা এই রেখা বরাবর, তাহলে এই দুটা ভেক্টর কেন সমরৈখিক ভেক্টর হলো? এবং সংজ্ঞার মধ্যেও কিন্তু দেখো আমাদের সংজ্ঞায় বলা হচ্ছে একই সরল রেখা বরাবর, বা একটা অপশন দেওয়া আছে সমান্তরালে ক্রিয়া করবে, সমান্তরালে। এইটা আমাদের সৃজনশীলে আমরা বহুতবার প্রয়োগ করব, তোমাদেরকে এই কনসেপ্টটা একটু ক্লিয়ার করি। আমি এই ভেক্টরটাকে যদি এখান থেকে তুলে এখানে নিয়ে যাই, এটাকে বলা হয় প্যারালাল শিফট। অর্থাৎ আমি প্যারালালভাবে যদি এটাকে শিফট করি, একটা জায়গা থেকে আরেক জায়গায় তুলে দেই, তাহলে একটা ভেক্টরের পরিচয় হচ্ছে তার একটা মান আছে, তার একটা দিক আছে। এই দুটো পরিচয় যদি আমরা চেঞ্জ না করি, অর্থাৎ এটাকে যদি আমি এখান থেকে তুলে এখানে নিয়ে বসাই, তাহলে দেখো দিকও চেঞ্জ হচ্ছে না, এটাকে জাস্ট এখান থেকে আমি নিয়ে এখানে যখন বসাবো তখন এটির মানও চেঞ্জ হচ্ছে না, দিকও চেঞ্জ হচ্ছে না। এটা যে দিক বরাবর এখানে নিলেও সেই দিক বরাবর, সুতরাং এটা যেহেতু চেঞ্জ হচ্ছে না, সুতরাং ভেক্টরটা চেঞ্জ হচ্ছে না। মনে রাখবে, একটা ভেক্টরকে তার মান এবং দিক চেঞ্জ না করে প্যারালালভাবে শিফট করা যায়, এক জায়গা থেকে তুলে এটাকে আরেক জায়গায় বসাতে পারবা তুমি। সো যেহেতু এটাকে নিয়ে আমি এই রেখা বরাবর বসিয়ে দিতে পারবো, সো তিনটেই তো একই রেখা বরাবর বলা যাচ্ছে তখন। এই কারণে দুই বা ততোধিক ভেক্টর এদেরকে সমরৈখিক হওয়ার শর্ত হচ্ছে তাদেরকে একই সরল রেখা বরাবর অথবা সমান্তরালে ক্রিয়া করলেও আমরা কিন্তু তাদেরকে সমরৈখিক বা সমরেখ ভেক্টর বলতে পারবো। বুঝেছো বিষয়টা? তাহলে এটা একটু খেয়াল রাখবা। এবং এটি কিন্তু আমরা আরেকটা জিনিস শিখলাম যে একটা ভেক্টরকে প্যারালালভাবে শিফট করা যায়, একটা জায়গা থেকে আরেকটা জায়গায় নিয়ে শিফট করা যায়। এটি আমাদের সৃজনশীল করার ক্ষেত্রে বা যে কোনো ধরনের জটিল ম্যাথ সলভ করার ক্ষেত্রে আমাদের সুবিধা মতো আমরা যে কোনো একটা ভেক্টরকে প্যারালাল শিফট করে আমরা প্রবলেমগুলো সলভ করব। দেখবা অনেক জটিল প্রবলেম অনেক ইজি হয়ে যাবে, বুঝতে সুবিধা হবে তোমাদের জন্য। আচ্ছা, সেটা আমরা যখন প্রবলেম সলভ করব তখন তোমাদের এটা নিয়ে আলোচনা করব। আমাদের পরের সংজ্ঞা হচ্ছে সমতলীয় ভেক্টর। এটাও নাম থেকেই তুমি নিশ্চয়ই গেস করতে পারছো যে দুই বা ততোধিক ভেক্টর যদি একই তলে থাকে। এখানে তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে যে এখানে তিনটি ভেক্টরকে আমরা দেখতে পাচ্ছি, তিনটা কিন্তু তিন দিকে, বাট তিনটাই কিন্তু একটা কমন বৈশিষ্ট্য মেনে চলছে, সেটি হচ্ছে তিনটা ভেক্টরই এটি একই সমতলে অবস্থান করছে। সো এদেরকে আমরা বলবো হচ্ছে সমতলীয় ভেক্টর। তিনটা ভেক্টর একই সমতলে অবস্থান করছে, সুতরাং এরা হচ্ছে সমতলীয় ভেক্টর। আচ্ছা, এর পরের সংখ্যাটা হচ্ছে সঠিক ভেক্টর। সঠিক ভেক্টর হচ্ছে যে সকল ভেক্টরের মান শূন্য নয় তাদেরকে সঠিক ভেক্টর বলে। সবচেয়ে ইম্পর্টেন্ট একটি সংজ্ঞা নিয়ে এখন কথা বলবো, সবাই একটু খেয়াল করো। বিপ্রতীপ ভেক্টর বা ব্যতিহার ভেক্টর। বিপ্রতীপ বা ব্যতিহার ভেক্টর হওয়ার জন্য আমাদের এখানে তিনটি শর্ত আমি উল্লেখ করে দিয়েছি। এই পয়েন্টগুলো মনে রাখো, তাহলে খুব সহজেই তুমি বিপ্রতীপ ভেক্টর মনে রাখতে পারবা।
সেটি হচ্ছে ভেক্টর দুটিকে অবশ্যই সমজাতীয় হতে হবে। তুলনা করতে গেলে আমাদের এটা যদি বল হয় এটাও বল, এটা যদি বেগ হয় তাহলে এটাও বেগ হবে, এটা ত্বরণ হলে এটাও ত্বরণ হবে। তাহলে ভেক্টর দুটি হতে হবে সমজাতীয়, ভেক্টর দুটি হতে হবে সমান্তরাল, মানে একই দিকে ক্রিয়া করবে। আমরা আগের একটা সংজ্ঞাতে দেখেছি যে একই রেখা বরাবর অথবা সমান্তরাল একই ব্যাপার। আমরা যেহেতু একটা ভেক্টরকে প্যারালাল শিফট করে নিয়ে যেতে পারি আরেকটা জায়গাতে, সো একই দিক বরাবর হবে। এই ব্যাপারটাকে আমরা বলবো হচ্ছে দুটি ভেক্টর সমান্তরাল হবে, দুটি ভেক্টর সমান্তরাল হবে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট যে বৈশিষ্ট্যটি সেটি হচ্ছে একটির সাথে আরেকটার যে মানটা হবে হচ্ছে রেসিপ্রোকাল বা বিপ্রতীপ। মানে কি? মানে হচ্ছে এই যে এটার যে মান 5, এটার মান হবে 1/5। এটার মান যদি হতো 10, এটা হতো 1/10। এটা যদি হতো 4, এটা হতো 1/4। অর্থাৎ যে মানটা থাকবে মানের উল্টা, মানে রেসিপ্রোকাল 1/, ওই মানটা যদি হয় তাহলে আমরা এই ভেক্টরের বিপ্রতীপ ভেক্টর বলবো এটা। অর্থাৎ সংজ্ঞাটা তুমি এভাবে দিতে পারো, সমজাতীয় দুটি ভেক্টর পরস্পর সমান্তরালভাবে যদি ক্রিয়া করে এবং তাদের একটির মান যদি অপরটির বিপ্রতীপ হয় তাহলে আমরা তাকে বলবো বিপ্রতীপ ভেক্টর। এ ভেক্টরটার যে মান বি ভেক্টরের মান হবে হচ্ছে 1/, ওই মানটা, মানে বিপ্রতীপ বা রেসিপ্রোকাল। তো এটি মেনটেন করলেই আমরা একটা ভেক্টরের বিপ্রতীপ ভেক্টর পেয়ে যাব। আশা করি বিপ্রতীপ ভেক্টরটি বুঝতে পেরেছ। একটা ভেক্টরকে কখন স্বাধীন ভেক্টর বলা যাবে? স্বাধীন মানে হচ্ছে তার পাদবিন্দু যেটা, এই পাদবিন্দুটাকে তুমি যদি ইচ্ছা মতো যে কোনো জায়গায় বসাতে পারো। যেমন দেখো, এই ভেক্টরটার মান হচ্ছে 3, আর আমরা অলরেডি আয়ের সাথে পরিচিত হয়েছি। এটি বোঝাচ্ছে এক্স অক্ষের দিকে একক ভেক্টর। তার মানে আমাকে এক্স অক্ষের দিকে কত একক যেতে হবে? 3 একক। এই যে দেখো, 1 একক, 2 একক, 3 একক, তাই তো? এটি হচ্ছে আমাদের এ ভেক্টরটা। এখন এই এ ভেক্টরটাকে আমরা যদি এটাকে সরিয়ে এখান থেকে নিয়ে যদি আমরা এই বরাবর বসাই, দেখো আমরা যদি এটাকে এই বরাবর বসাই, এখান থেকে তুমি এটাকে যদি 1, 2, 3 এই 3 এককে নিয়ে বসাও, তাহলে এটা খেয়াল করো, এটার মান কিন্তু 1, 2, 3 3ই থাকছে। আর দিক কোন দিকে থাকতেছে? এক্স অক্ষের দিকে থাকতেছে আই। তার মানে এটাও তো ওই এ ভেক্টরই থাকলো। একটা ভেক্টরের পরিচয় তো মান এবং দিক, তো আমি তো কোনোটাই চেঞ্জ করি নেই। এখানেও 3, এখানেও এক্স অক্ষের দিকে। সো এটা এ ভেক্টরটাকে কিন্তু এখান থেকে তুলে এখানে নিয়ে বসানো যায়, যেটাকে বলা হয় প্যারালাল শিফট। তো এটাকে আমি যেহেতু এখান থেকে এখানে বসাতে যাচ্ছি, সুতরাং পাদবিন্দু কিন্তু দেখো, পাদবিন্দু ছিল এখানে, পাদবিন্দু নিয়ে গেলাম আমি এখানে, তাতে কিন্তু ভেক্টরটার কোনো পরিবর্তন হয় নাই। সো এটা যদি করা যায়, যে ধরনের ভেক্টরগুলোর ক্ষেত্রে পাদবিন্দুকে যে কোনো জায়গায় সরানো যায়, সেই ধরনের ভেক্টরকে বলা হয় হচ্ছে স্বাধীন ভেক্টর। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছ। আচ্ছা, সীমাবদ্ধ ভেক্টর কাকে বলবো তাহলে? সীমাবদ্ধ ভেক্টর হওয়ার জন্য তোমাকে যে বিষয়টা খেয়াল করতে হবে সেটি হচ্ছে পাদবিন্দুটাকে ফিক্সড করে ফেলতে হবে। অর্থাৎ পাদবিন্দুটাকে তুমি ইচ্ছামতো মুভ করতে দিবা না। শীর্ষবিন্দুটা যে কোনো জায়গায় থাকতে পারে। যেমন ধরো আমরা অবস্থান ভেক্টর, আমরা যদি কোনো একটা বিন্দুর অবস্থানকে নির্দেশ করতে চাই, তাহলে কিন্তু এই যে প্রশ্ন কাঠামোর এই যে এই বিন্দুটাকে যদি তুমি মূল বিন্দু ধরো, তাহলে মূল বিন্দু থেকে ভেক্টরটার পাদবিন্দু রেখে আমি কিন্তু এখানে এখানে মানে যে কোনো বিন্দুকে কিন্তু প্রকাশ করতে পারছি। সেক্ষেত্রে কী হচ্ছে? শুধুমাত্র শীর্ষবিন্দুটা মুভ করতেছে, পাদবিন্দু কিন্তু বাধা, পা বেঁধে রাখছি। তাহলে এই যে ভেক্টরটা, এই যে অবস্থান ভেক্টর, এই অবস্থান ভেক্টর কিন্তু একটি সীমাবদ্ধ ভেক্টর, কারণ তার পায়ের যে পজিশন, দ্যাট মিন্স পাদবিন্দু যেটা, স্টার্টিং পয়েন্ট যেটা, সেটাকে কিন্তু আমাদের প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুতেই রাখতে হচ্ছে। সো এই ধরনের যে ভেক্টরগুলো, এই ধরনের ভেক্টরকে বলা হয় হচ্ছে সীমাবদ্ধ ভেক্টর। তাহলে সীমাবদ্ধ ভেক্টরের সংজ্ঞা দেওয়া হচ্ছে যে ভেক্টরের পাদবিন্দু নির্দিষ্ট, অর্থাৎ কোনো একটা নির্দিষ্ট বিন্দুতে পাদবিন্দু যদি ফিক্স থাকে, তাহলে সেই ভেক্টরটাকে বলা হয় হচ্ছে সীমাবদ্ধ ভেক্টর। সো এটা অনেক সময় অনুধাবনের প্রশ্নে আসে যে দেখাও যে অবস্থান ভেক্টর একটি সীমাবদ্ধ ভেক্টর। তো অবস্থান ভেক্টরে যেহেতু শুরুই করতে হয় হচ্ছে প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দু থেকে অন্য কোনো একটা বিন্দুর অবস্থানকে প্রকাশ করে, সুতরাং অবস্থান ভেক্টর হচ্ছে একটি সীমাবদ্ধ ভেক্টর। এরপরের সংখ্যাটি হচ্ছে
সদৃশ ভেক্টর, দুটি ভেক্টর, দুই বা ততোধিক ভেক্টর সদৃশ হওয়ার শর্ত হচ্ছে তারা সমজাতীয় হবে এবং দিক একই দিকে হবে। তোমাদের মনে আছে নিশ্চয়ই সমান ভেক্টরের ক্ষেত্রে একটা বাড়তি কন্ডিশন ছিল যে এই সমজাতীয় এবং একই দিক হওয়ার পাশাপাশি মান সমান হতে হবে, বাট সদৃশ ভেক্টরের ক্ষেত্রে এখানে মান সমান হওয়াটা ম্যান্ডেটরি না, মান সমান হতে পারে নাও হতে পারে, কিন্তু এই দুটো বৈশিষ্ট্য থাকবে, অর্থাৎ সমজাতীয় এবং একই দিকে ক্রিয়া করলেই আমরা এই ভেক্টরগুলোকে বলবো হচ্ছে সদৃশ ভেক্টর। ঠিক আছে, তাহলে সদৃশ ভেক্টর কি বুঝলাম আমরা? বিসদৃশ ভেক্টর বুঝতেই পারছো, এখানে জাস্ট শুধু সমজাতীয় হবে, দিক হবে বিপরীত দিকে, বিপরীত দিক, অর্থাৎ আমরা ঋণাত্মক ভেক্টরে যেটা দেখেছিলাম। তো এরা হচ্ছে বিসদৃশ ভেক্টর, এদের মান সমান হওয়ার কন্ডিশন নেই, এটা হচ্ছে সমজাতীয় হবে এবং এটা বিপরীত দিকে ক্রিয়া করবে। তো এই ধরনের ভেক্টরকে আমরা বলবো হচ্ছে বিসদৃশ ভেক্টর। আচ্ছা, এইবার আমি তোমাদের যে দুটি সংজ্ঞা আলোচনা করব, এটির আমি ডিটেলসে যাব না, আমরা যখন চতুর্থ চ্যাপ্টার পড়ব তখন আমি বিস্তারিতভাবে তোমাদের এই সংজ্ঞাগুলোকে মানে বুঝিয়ে বলবো। আমরা আপাতত কিছু পয়েন্ট দিয়ে দিচ্ছি, এটা একটু নোট করে নাও, যেহেতু ভেক্টর চ্যাপ্টারে অনেক সময় এটা চলে আসে, সো আমরা ভেক্টর চ্যাপ্টারের সময় জাস্ট একটু প্রাথমিক ধারণা দিয়ে রাখছি। আমি চতুর্থ চ্যাপ্টারে এটার বিস্তারিত আলোচনা করব। দুটি সংজ্ঞা, এখন পরপর দুটি সংজ্ঞা শিখবো, একটা হচ্ছে পোলার ভেক্টর আর একটা হচ্ছে অক্ষীয় ভেক্টর। সো পোলার ভেক্টর হচ্ছে বস্তুর ঘূর্ণনের সাথে যুক্ত নয়, ঘূর্ণনের সাথে যুক্ত নয় এমন ভেক্টরকে বলা হয় হচ্ছে পোলার ভেক্টর। এখানে কয়েকটা বৈশিষ্ট্য খেয়াল করো। পোলার ভেক্টরের শুরুর বিন্দু সম্পর্কে জানা থাকে, পোলার ভেক্টরের দিক বস্তুকণার গতির দিকে হয়ে থাকে, আর উদাহরণ হিসেবে দেখো বল, বেগ, সরণ, ত্বরণ, এরা হচ্ছে পোলার ভেক্টর। যেমন আমি যদি মনে করো কোনো একটা বস্তুকে এফ বল প্রয়োগ করে টেনে নিয়ে যাই, ধরো একটা বস্তু আমি এটাকে এফ বল প্রয়োগ করে সামনের দিকে টানছি, তাহলে এখানে এফ বলটার আমি যে বিন্দুতে প্রয়োগ করছি দেখো এটার একটা শুরুর বিন্দু পাওয়া যাচ্ছে, মানে স্টার্টিং পয়েন্ট বা শুরুর বিন্দু সম্বন্ধে পরিষ্কার ধারণা থাকছে। এবং আমি যেদিকে বলটা প্রয়োগ করছি বস্তুটার গতির ডিরেকশন, যে গতির দিক এবং পোলার ভেক্টরের দিক এটা একই দিকে হয়। আর এইটার উদাহরণ হিসাবে আমরা এই সংখ্যাগুলো একটু মিলিয়ে নাও। সো এটি হচ্ছে পোলার ভেক্টর। অক্ষীয় ভেক্টর হচ্ছে বস্তুর ঘূর্ণনের সাথে যুক্ত ভেক্টর, মানে যেটি বস্তুর ঘূর্ণনের সাথে যুক্ত ভেক্টর। এবং এই সকল সংজ্ঞাগুলো, যে উদাহরণগুলো, এই সকল উদাহরণগুলোর সাথেই আসলে তোমরা পরিচিত হবে চতুর্থ চ্যাপ্টারে গিয়ে। টর্ক, কৌণিক বেগ, কৌণিক ত্বরণ, তৃতীয় চ্যাপ্টারেও তোমরা এই যে কৌণিক বেগ, কৌণিক ত্বরণের সাথে পরিচিত হবে। সো আমরা এখানে যে বৈশিষ্ট্যগুলো একটু মনে রাখো, এটার নির্দিষ্ট কোনো শুরুর বিন্দু থাকে না, এটার প্রয়োগ বিন্দু সঠিকভাবে জানা থাকে না, মানে স্টার্টিং পয়েন্ট যেটা, এবং ভেক্টরের অভিমুখ গতির দিকে না হয়ে ঘূর্ণন অক্ষ বরাবর হয়। আমি শুধু পয়েন্টগুলো তোমাদেরকে নোট করতে বলবো, এগুলো আমি বিস্তারিত ব্যাখ্যা করব, নাহলে আমার ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। আমরা এটা চতুর্থ চ্যাপ্টারে গিয়ে এইটার একদম উদাহরণ সহ তোমাদের মানে এই যে টর্ক, কৌণিক বেগ, এইগুলোকে ডিটেলস আলোচনা করব আমরা, তখন তুমি এই পয়েন্টগুলোর সাথে মিলাতে পারবে। সো এটি হচ্ছে আমাদের অক্ষীয় ভেক্টর। তাহলে অক্ষীয় ভেক্টর শুধু এই জায়গাটুকু একটু বোঝো যে বস্তুর ঘূর্ণনের সাথে যুক্ত। এই প্রত্যেকটাই হচ্ছে টর্ক, কোনো বস্তুতে টর্ক প্রয়োগ হলে তাকে ঘূর্ণন সৃষ্টি করে। কৌণিক বেগ, কৌণিক ত্বরণ, এগুলো ঘূর্ণনের সাথে রিলেটেড। সো আমরা এই বিষয়গুলোই হচ্ছে মানে এই উদাহরণগুলোই হচ্ছে আমাদের অক্ষীয় ভেক্টরের উদাহরণ। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল হচ্ছে আমাদের স্ক্রিনে প্রদর্শিত যে সংজ্ঞাগুলো, এটি আমি তোমাদের খুব সহজ করে বোঝানোর চেষ্টা করলাম। আশা করি ক্লাসটি থেকে তোমরা উপকৃত হয়েছ। দেখা হবে পরবর্তী ভিডিও ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকো। খোদা হাফেজ।